বীরভূমের রামপুরহাটে বকটুয়ে নারকীয় হত্যাকাণ্ডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে, যেখানে এক রাতে 10 জনকে রীতিমতো নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর তাতেই শিরোনামে উঠে এসেছিল বীরভূমের বকটুই। দলীয় অন্তর্দ্বন্দ্বের এই ঘটনা ঘটেছিল, সেই অভিযোগও সামনে এসেছিল। বিভৎস সেই ঘটনায় অভিযুক্তদের নাকি চিনতেই পারলেন না মূল সাক্ষীরা। কি দুর্ভাগ্যজনক ঘটনা ভাবতে পারছেন? এত বড় ঘটনা, আর যারা সাক্ষী দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন তারাই কিনা 2 বছর পর বলছেন যে তারা নাকি অপরাধীদের চিনতেই পারছেন না। আর এখানেই প্রশ্ন উঠছে, সাক্ষীদের উপর কোনো রাজনৈতিক চাপের জেরে হয়তো তারা সত্যিটা লুকিয়ে যাচ্ছেন, সেই আশঙ্কাও সামনে আসছে। তাহলে কি ভিতরে ভিতরে সমস্ত কিছু সেটিং হয়ে গিয়েছে? তবে আসল সত্যিটা কি, কেনই বা তারা চিনতে পারলেন না? অসংখ্য প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দানা বাঁধছে। মঙ্গলবার বকটুই গণহত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণ শুরু হলো বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে। প্রায় 2 বছর 4 মাস পর সাক্ষীরা 23 জন অভিযুক্তকে চিনতেই পারলেন না। মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতের দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিনের সাক্ষ্য গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিবিআই এর আইনজীবী পার্থ তপশ্রী। সাক্ষ্য দেন মিহিলাল শেখ, বানিরুল শেখ ও শেখলাল শেখ। 2022 সালের 21শে মার্চ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে গুলি করে ও বোমা মেরে খুন করা হয়। তারপর সেই রাতেই অশান্ত হয়ে ওঠে বকটুই গ্রাম। সেখানেই কিন্তু রীতিমতন গণহত্যা চলে, মৃত্যু হয় মোট 10 জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই এর হাতে। এই ঘটনায় 26 জনকে গ্রেফতার করে সিবিআই এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। মামলা চলাকালীন 2 নাবালক জামিন পেয়ে যায়। লালন শেখ নামে সেই ঘটনার এক মূল অভিযুক্ত, তার কিন্তু সিবিআই ক্যাম্পেই মৃত্যু হয়। এটাই দুর্ভাগ্যজনক যে সাক্ষী বিরূপ হলে আর কিছু করার থাকে না। মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন সিবিআই এর আইনজীবী পার্থ তপশ্রী। কি বলছেন তিনি শোনাবো। এবং এদের সবাইরই পরিবারের লোকজন 10 জন সব পুড়ে মারা গেছিল এই ঘটনা। এরা ঘটনার ব্যাপারে বলেছে, কিন্তু নিজের পরিবারের লোকজন মারা গেছে সেটাও বলেছে। বোম পড়েছে, আগুন জ্বলেছে বলেছে, কিন্তু এরা কেউই কোর্টের সামনে আসামিদের চিনতে পারেনি। এরা বলেছে আমরা দেখিনি কাছে। সব 3 জনকেই তাই আমরা হোস্টাইল ডিক্লেয়ার করি। এটা খুব দুঃখের ব্যাপার যে এরকম একটা ঘটনাতে মুখ্য সাক্ষী যদি হোস্টাইল হয়ে যায় তাহলে আর আমাদের কিছু করার থাকে না। আজকে কতজন সাক্ষী উপস্থিত? আজকে 3 জন। আচ্ছা, বাকিরা কেন উপস্থিত ছিলেন না? না, আজকে 3 জনেরই ডেট ছিল, আবার কালকে 3 জন আছে। আচ্ছা, আর অভিযুক্ত কতজন ছিল? অভিযোগ আজকে 9 জন বাদে সবাই, 23 জনের টোটাল 23, তার মধ্যে 9 জন বাদে সবাই। 3 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে? 3 জনের। আবার পরবর্তী কেস হবে? পরবর্তী কালকে। বাকি যে 9 জন ছিল না, হ্যাঁ, তাহলে কি সাক্ষ্য গ্রহণটা হলো না? আসামির তো সাক্ষ্য গ্রহণ হয় না, তাদের উকিলবাবুরা তাদের রিপ্রেজেন্ট করেছিলেন। দে আর রিপ্রেজেন্টেড বাই দেয়ার লয়ার। নিয়মটা তো সবাইকে থাকতে হবে। হ্যাঁ, নিয়মটা সবাইকে থাকতে হবে। হ্যাঁ, উকিলবাবু রিপ্রেজেন্ট করলে তাদের থাকার দরকার, কেন এরা তো সবাই চেনে, তাই দরকার। আলাদা করে আইডেন্টিফিকেশন দরকার। আইনজীবীরা ছিল, তাদের আইনজীবীরা সবাই। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী জানান যে এখনো প্রচুর সাক্ষী বাকি আছে। পরবর্তী শুনানির ডেট আগামী মাসের 25, 26 এবং 27 তারিখ। আপনাদেরকে শোনাবো মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, অভিযুক্ত পক্ষের আইনজীবী, কি বলছেন। গতকালও সাক্ষী হয়েছে, আজকেও সাক্ষী ছিল এবং হয়েছে। মোটামুটি শিডিউল অনুসারে সমস্ত সাক্ষী হয়েছে। কি হলো? সাক্ষী হয়েছে, তারা যতটুকু জানে বলেছে, সেই মোতাবেকই চলছে। এখনও তো প্রচুর সাক্ষী বাকি আছে, কাজে এখন ইনিশিয়াল স্টেজ, এখনও ইনিশিয়াল স্টেজ। পরবর্তী ডেট কবে বলেছে? পরবর্তী ডেট হচ্ছে আগামী মাসের 25, 26 এবং 27 তারিখ। ওদেরও কি সাক্ষী গ্রহণ? ওই 3 দিনই সাক্ষী গ্রহণ হবে, প্রত্যেক দিন 2টো করে। মোট কতজন কাল এবং আজ মিলে সাক্ষী? 6 জন হয়েছে। মোট আসামি কতজনকে পেশ করা হয়েছে? আসামি 23 জন।
কালকে কতজনকে পেশ করা যায়? ওই 5 জন কম ছিল, মানে তাদেরকে আনতে পারেনি, কয়েকজনকে আনতে পারেনি। আজকে সবাই ছিল? আজকে সবাই আসেনি, কয়েকজন ছিল না, তারা বর্ধমান এবং শিউড়ি থেকে আনতে পারেনি। সিবিআই যেটা দাবি করছে যে যারা সাক্ষী দিচ্ছে তারা উল্টে গেছে, সঠিক কথা বলছে না। দেখুন, ঘটনার সময় সিবিআই লয়ারও ছিলেন না, আমরাও ছিলাম না। কোর্টে যে মেটেরিয়ালসটা আসবে তার উপরে বিচার হবে। কে উল্টে গেল বা উল্টে গেল না, সেটা এই মুহূর্তে বলা আমাদের পক্ষে মুশকিল। মঙ্গলবার 23 জন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতের বিচারকের সামনে হাজির করার কথা থাকলেও মঙ্গলবার আনারুল হোসেন সহ মোট 14 জন অভিযুক্ত আদালতে হাজির ছিলেন। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। 2 বছর 4 মাস পর নরকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হলো রামপুরহাট আদালতে, যেখানে দেখা এই ঘটনায় বকটুই গণহত্যাকাণ্ড যে ঘটনা, সেই হত্যাকাণ্ডে একেবারে 26 জনের অভিযুক্তের নাম ছিল। এক অভিযুক্ত লালন শেখ, সেই লালন শেখ কিন্তু সিবিআই হেফাজতে মারা গিয়েছে। বাকি রয়েছে 25। এই 25-এর মধ্যে এই দিন 23 জনকে কিন্তু আদালতে হাজির করা হয়েছিল। আর আদালতে হাজিরের পর যে সাক্ষীরা সাক্ষ্য গ্রহণ পর্বতে শুরু হয়েছিল, সাক্ষীরা কিন্তু আদালতের ভিতরে অভিযুক্তদেরকে চিনতে পারলেন না। সাক্ষীরা স্পষ্ট জানালেন যে বোমাবাজি হয়েছিল, মৃত্যু হয়েছে, আগুন লাগানো হয়েছে, সমস্ত ঘটনা কিন্তু তারা সাক্ষী দিলেন। কিন্তু 23 জন অভিযুক্তকে যে আদালত চত্বরে পেশ করা হয়েছিল, তাদেরকে কাউকে কিন্তু চিনতে পারল না, এমনটাই জানিয়েছে সিবিআইয়ের আইনজীবী আদালতে দাঁড়িয়ে। রীতিমতোই দেখা যাচ্ছে যে বকটুই গণহত্যাকাণ্ডের 2 বছর 4 মাস পর সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হলেও অভিযুক্তদেরকে কেউ চিনতেই পারল না সাক্ষীরা। রীতিমতোই এই নিয়ে বক্তব্য পেশ করেছে সিবিআইয়ের আইনজীবী। রীতিমতোই দেখা গিয়েছে যে মিহিরলাল শেখও কিন্তু এই দিন কিন্তু হাজির ছিলেন সাক্ষ্য গ্রহণ পর্বে। তিনিও কিন্তু সাক্ষ্য গ্রহণের সময় দেখা গিয়েছে যে তিনিও কিন্তু কোনোভাবে অভিযুক্তদের কাউকে চিনতে পারেনি, এমনটাই কিন্তু উঠে আসছে আদালত চত্বর থেকে এই সূত্র মারফত, যে কোনোভাবেই অভিযুক্তদেরকে চিনতে পারলেন না। রীতিমতোই বকটুই গণহত্যাকাণ্ডের এক নয়া মোড় নিতে চলেছে আগামীতে, রীতিমতো দেখা যাচ্ছে। আর এই নিয়ে কিন্তু চাঞ্চল্য তীব্র, কারণ বকটুই গণহত্যাকাণ্ড এমনই এক হত্যাকাণ্ড হয়েছিল যে দেশের রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু এই নিয়ে শোকবার্তা প্রকাশ করেছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকবার্তা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে এখানে দেখা গিয়েছিল বাম, কংগ্রেস, তৃণমূল সকল রাজ্যস্তরের নেতাদের উপস্থিত থাকতে এই বকটুইয়ের গণহত্যাকাণ্ডের প্রতিবাদে বা পরিবার যারা স্বজনহারা হয়েছে তাদের পাশে। রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বকটুইয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।